আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি রাস্তিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস ইসরায়েলি বন্দর আশদোদকে লক্ষ্য করে রকেটের ঝাঁক নিক্ষেপ করেছে। রোববার বিকেলে চালানো এই হামলার পর আশদোদ, আশকেলন ও তেল আবিবের দক্ষিণের শহরতলিগুলোতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত কয়েক মাসের মধ্যে হামাসের বৃহত্তম এই হামলার সময় আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য ইহুদি বসতি স্থাপনকারীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। অনেকে ভয়ে কান্না করতেও দেখা যায়। ইসরায়েলি মিডিয়াগুলো বলছে, হামলায় আশদোদের অনেক বসতি স্থাপনকারী আহত হন এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। ইসরায়েল হায়ুম পত্রিকার খবরে বলা হয়েছে, আশকেলনেও অনেকে আহত হন এবং হামলার পর সেখানে জরুরি চিকিৎসা কর্মীদের পাঠানো হয়। ইসরায়েলি চ্যানেল 13 তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানালেও চ্যানেল 12 যেই সংখ্যা 7 বলে উল্লেখ করেছে। আহতদের বারজিলাই হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছে সম্প্রচার মাধ্যমটি। হামলায় বেশ কিছু ভবন ও গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় তারা। কাসামের পক্ষ থেকে জানানো হয়, গাজার বিরুদ্ধে জায়নবাদী নৃশংসতার জবাবে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি মিডিয়ার ভাষ্য, আশদোদকে লক্ষ্য করে মোট 7টি রকেট নিক্ষেপ করা হয়। তবে ইসরায়েলি সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, গাজা থেকে মোট 10টি রকেট নিক্ষেপ করা হয়। এর অধিকাংশই তারা প্রতিহত করতে সক্ষম হয়েছেন। পরে তারা জানান 5টি রকেট প্রতিহত করা হয়েছে এবং অন্য 5টি বিভিন্ন অবস্থানে নিক্ষিপ্ত হয়েছে। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড বলছে, হামলার পর আশদোদ, আশকেলন ও তেল আবিবের দক্ষিণের শহরতলিগুলোতে সাইরেন বাজানো হয়। মধ্য গাজার দেইর আল বালা থেকে এসব রকেট ছোড়া হয় বলে জানিয়েছে চ্যানেল 12। নেতানিয়াহু গাজা থেকে রকেট হামলার শক্ত প্রতিক্রিয়া জানানোর নির্দেশ দিয়েছেন। রোববার গাজা উপত্যকা থেকে প্রায় 10টি রকেট ছোড়া হয় বলে জানিয়েছে তার কার্যালয়। এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় বলছে, প্রধানমন্ত্রী একটি শক্ত প্রতিক্রিয়ার নির্দেশ দিয়েছেন এবং হামাসের বিরুদ্ধে গাজায় ইসরায়েলি বাহিনীর তীব্র অভিযান অব্যাহত রাখার অনুমোদন দিয়েছেন। এই ঘোষণা দেওয়ার সময় নেতানিয়াহু ওয়াশিংটনে যাওয়ার পথে বিমানে ছিলেন। তিনি সেখান থেকে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটসের সঙ্গে কথা বলেন। এই বিবৃতির কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী গাজার দেইর আল বালা এলাকার কিছু অংশের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়। সেনাবাহিনীর মতে, রকেট হামলাগুলো এই এলাকা থেকেই চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিচাই আদ্রিয়াই এক্সে লিখেছেন, গাজা উপত্যকার দেইর আল বালা এলাকায় অবস্থানরত সব বাসিন্দাদের উদ্দেশ্যে এটি চূড়ান্ত এবং জরুরি সতর্কবার্তা। হামলা শুরু হওয়ার আগেই নিরাপত্তার জন্য আপনারা দক্ষিণ মাওয়াইসি এলাকার পরিচিত আশ্রয়স্থলে চলে যান। তিনি আরও বলেন, যেখান থেকে রকেট ছোড়া হবে আমরা সেখান থেকে তীব্র হামলা চালাবো। পরে ইসরায়েলি বাহিনী জানায়, তারা গাজা থেকে রকেট ছোড়ার পর পাল্টা আঘাত হিসেবে ওই এলাকায় একটি রকেট লঞ্চারের ওপর বিমান হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এই লঞ্চার থেকেই রকেট ছোড়া হয়েছিল। গাজা উপত্যকায় নির্বিচারে হামলা এবং প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা রকেট হামলার মধ্যে ওয়াশিংটনে পৌঁছেছেন নেতানিয়াহু। এই সফরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে গাজা যুদ্ধবিরতি এবং ইসরায়েলের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার স্থানীয় সময় রাতে স্ত্রী সারাকে নিয়ে অস্বাভাবিক রুটে ওয়াশিংটনে পৌঁছান নেতানিয়াহু। সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী আগামী 2 দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। মূলত গাজা উপত্যকায় চলমান যুদ্ধ ও বন্দীদের মুক্তি, সেই সঙ্গে ট্রাম্পের নতুন শুল্ক নীতি, যেখানে অন্যান্য দেশের মতো ইসরায়েলি পণ্যের উপর 17% শুল্ক আরোপ করা হয়েছে, সেসব বিষয়ে আলোচনা হবে। টাইমস অফ ইসরায়েল বলছে, সফরসূচি ঘোষণা করার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে রোববার হাঙ্গেরির বুদাপেস্ট থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হন নেতানিয়াহু। মঙ্গলবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকার কথা রয়েছে তার। তবে চ্যানেল 12 জানিয়েছে, নেতানিয়াহুর এই সফরের মেয়াদ বাড়ানো হতে পারে। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ এক প্রতিবেদনে জানিয়েছে, নেতানিয়াহুকে বহনকারী উইং অফ জায়ন বিমানকে বুদাপেস্ট থেকে ওয়াশিংটনের যাত্রাপথে প্রায় 400 কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিতে হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রীর উপর আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। ফলে তাকে বহনকারী বিমানকে জরুরি অবতরণে বাধ্য করা হতে পারে, এমন আশঙ্কায় কয়েকটি দেশের আকাশসীমা এড়িয়ে যাওয়া হয়েছে। হারেজ বলেছে, ইসরায়েলি কর্মকর্তারা মনে করেন আয়ারল্যান্ড, আইসল্যান্ড এবং নেদারল্যান্ডসের মতো দেশগুলো গাজায় যুদ্ধ অপরাধের অভিযোগে জারি করা আইসিসির পরোয়ানা কার্যকর করবে। ফলে এসব দেশের আকাশসীমা এড়িয়ে ক্রোয়েশিয়া, ইটালি এবং ফ্রান্সের উপর দিয়ে ওয়াশিংটনে পৌঁছান নেতানিয়াহু।
হামাসের আল কাসাম ব্রিগেডস 2 ইসরায়েলি বন্দীর একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে তারা তাদের মুক্তির জন্য ইসরায়েলি সরকার এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ দিতে ইসরায়েলিদের প্রতি আহ্বান জানিয়েছেন। ভিডিওতে এক বন্দী বলেন, আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে চাই, আকাশের চাঁদ তারা দেখতে চাই, আমাদের বাঁচাও। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর প্রতি অভিযোগের সুরে বলেন, ইসরায়েলি আর্মি আমাদের উপর বোমা নিক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে, এমনকি আমরা যে ভবনে থাকি সেখানেও বোমা ফেলেছে, অথচ আমরা মুক্তি চাই। এই বন্দী আরও বলেন, হামাস যোদ্ধারা আমাদের জীবন বাঁচিয়েছেন, তারা বোমার কবল থেকে রক্ষা করে আমাদেরকে আবারও টানেলের ভেতরে নিয়ে এসেছেন। তিনি বলেন, 30 মিটার মাটির নিচে টানেলের মধ্যে আমরা অবস্থান করছি, এখানে সূর্যের আলো নেই। এই বন্দী ইসরায়েলিদের ঐক্যবদ্ধ হয়ে সরকারকে মুক্তির ব্যাপারে চাপ দেওয়ার আহ্বান জানান। আরেক বন্দী বলেন, আপনারা সরকারের কথা বিশ্বাস করবেন না, তারা আপনাদের বলছেন যে তারা হামাসকে চাপ দিচ্ছেন, কিন্তু আসলে তারা বোমা হামলা ছাড়া কিছুই করছেন না, এমনকি এতে আমরাও আহত হচ্ছি। ভিডিও শেষে একটি বাক্য দেখানো হয়, তা হলো কেবল যুদ্ধবিরতি বন্দীদের মুক্তি দিতে পারে। ইসরায়েলের ধারণা এখনও গাজায় প্রায় 59 বন্দী রয়েছেন, যাদের মধ্যে 24 জন জীবিত, আর ইসরায়েলের হাতে বন্দী রয়েছে প্রায় 9,500 ফিলিস্তিনি। গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলার বিরুদ্ধে মরক্কোয় ব্যাপক বিক্ষোভ হয়েছে। রোববার হাজারো বিক্ষোভকারী মরক্কোয় রাস্তায় নেমে বিক্ষোভ করেন। গাজায় ইসরায়েলি যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধেও বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করেন। বিগত কয়েক মাসের মধ্যে মরক্কোয় সবচেয়ে বড় বিক্ষোভগুলোর একটি হয় এদিন। এ সময় দেশটির রাজধানী রাবাতের বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের ঢল নামে। বিক্ষোভকারীরা ইসরায়েলি পতাকা পদদলিত করেন। তারা ইসরায়েলি হামলায় নিহত হামাস নেতাদের ব্যানার বহন করেন। তাছাড়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ছবির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি যুক্ত করে বানানো ক্ষোভের পোস্টারও বহন করেন তারা। আল জাজিরা জানিয়েছে, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা জুড়ে একই রকম বিক্ষোভ হয়েছে। টিউনিসিয়া, ইয়েমেন, মরক্কোর অর্থনীতি প্রাণকেন্দ্রে কাসাব্লাঙ্কা সহ বিভিন্ন স্থানে আয়োজিত এসব বিক্ষোভ থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও ইসরায়েলের প্রতি নিন্দা জানানো হয়েছে। বিক্ষোভকারীরা গণহত্যায় ইসরায়েলকে মদদ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী আন্দোলনের ওপর দেশটির কর্তৃপক্ষের দমন পীড়নেরও নিন্দা জানান। গাজা সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলের ভয়াবহ হামলা মানবিক বিপর্যয় এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি করেছে। এই হামলা সেখানকার বাসিন্দাদের জীবনের উপর সব দিক থেকেই নেতিবাচক প্রভাব ফেলছে। এক বিবৃতিতে মিডিয়া অফিসটি বলছে, ইসরায়েলি সামরিক বাহিনী নিরাপত্তাহীন বেসামরিক নাগরিকদের উপর ভয়াবহ গণহত্যা চালিয়ে যাচ্ছে এবং অবকাঠামো, গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা এবং আবাসিক বাড়িগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে। ফলে শহরটি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। তথ্য অনুযায়ী ইসরায়েলি বাহিনী রাফা শহরের 90%-এরও বেশি বাড়িঘর, 24টি পানির কূপের মধ্যে 22টি, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার 85%-এরও বেশি এবং 8টি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করেছে। তাছাড়া সেখানকার 12টি চিকিৎসা কেন্দ্র বন্ধ হয়ে গেছে। এদিকে হামলার মধ্যেই যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ গাজার ভেতরে নতুন করে একটি নিরাপত্তা করিডোর তৈরির ঘোষণা দিয়েছে ইসরায়েল। এরই মধ্যে তারা দক্ষিণের রাফা শহরকে বাকি গাজা থেকে বিচ্ছিন্ন করতে মোরাক করিডোর স্থাপন করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমে প্রকাশিত মানচিত্র অনুযায়ী করিডোরটি গাজার পূর্ব দিক থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত। ইসরায়েলি প্রধানমন্ত্রী বুধবার নতুন এই করিডোরের ঘোষণা দেন। তিনি জানান, এই রাফা শহরকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করবে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মোরাক ছিল একটি ইহুদি বসতি, যা রাফা ও খান ইউনিসের মাঝামাঝি অবস্থান করত। নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন, করিডোরটি এই দুই শহরের মধ্যে দিয়ে যাবে। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যার প্রতিবাদে সোমবার ফিলিস্তিন জুড়ে সাধারণ ধর্মঘট পালিত হয়েছে। ফিলিস্তিনের জাতীয় ও ইসলামী দলগুলো রোববার একযোগে এই কর্মসূচি ঘোষণা করে। তারা আশা প্রকাশ করেছেন, ন্যায় বিচার ও মানবাধিকার নিয়ে সোচ্চার আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলো এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করবে। বিবৃতিতে বলা হয়, এই ধর্মঘট যেন একটি বৈশ্বিক প্রতিবাদে পরিণত হয়, যেখানে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ অপরাধ, বেসামরিক মানুষ হত্যাসহ চলমান দমন পীড়নের বিরুদ্ধে বিশ্ব আরও সোচ্চার হয়। তাদের ডাকে সাড়া দিয়ে সোমবার ফিলিস্তিনের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে এই ধর্মঘট পালিত হয়। রোববার এক বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের জাতীয় ও ইসলামী দলগুলো বিশ্বজুড়ে ধর্মঘট সফল করতে সবার প্রতি আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে প্রতিরোধের কণ্ঠস্বর জোরালো করা এবং ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও অপরাধকে বিশ্বের কাছে তুলে ধরার প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছেন তারা। দলগুলো বলেছে, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনে নির্বিচারে গুলি চালিয়ে বেসামরিক নাগরিক, বিশেষ করে নারী ও শিশুদেরকে হত্যা এবং ফিলিস্তিনিদের নিজ বাড়িঘর থেকে বাস্তুচ্যুত করার লক্ষ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। বিশ্বকে এর বিরুদ্ধে জোরালো আওয়াজ তুলতে হবে এবং পৈশাচিক হামলা বন্ধ করতে ইসরায়েলকে বাধ্য করতে হবে। রোববার গাজার মিডিয়া অফিসের এক বিবৃতি অনুযায়ী গত 20 দিনে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় 490 ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে।
বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চলমান গণহত্যার অংশ হিসেবে শিশুদের উপর চালানো হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে মিডিয়া অফিস একে আধুনিক সময়ের সবচেয়ে ভয়াবহ অপরাধ হিসেবে বর্ণনা করেছে। এই ২০ দিনের মধ্যে মোট ১,৩৫০ ফিলিস্তিনি নিহত হন বলে জানিয়েছে মিডিয়া অফিস। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ৭ই অক্টোবর হামলা শুরুর পর এ পর্যন্ত ৫০,৬৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়াও নিহতের সংখ্যা ৬১,৭০০ হবে বলে জানিয়েছে মিডিয়া অফিস। তাদের ভাষ্য, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হওয়া হাজার হাজার মানুষের বেঁচে থাকার সম্ভাবনা নেই। আল জাজিরা জানিয়েছে, রোববার একই দিনে গাজায় নিহত হয়েছেন প্রায় ৫০ জন। সোমবার সরাসরি গণমাধ্যম কর্মীদের তাঁবুতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। খান ইউনিসের আল নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের তাঁবু লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলায় জালেমি আল ফাকাওয়াই নামে সাংবাদিকসহ ২ জনের মৃত্যু হয়েছে। নিহত আরেক ব্যক্তির নাম ইউসুফ আল খাজানদার। গুরুতর আহত হয়েছেন আরও ৭ গণমাধ্যম কর্মী। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।